আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। 4% সুদে আইসিবি টাকা তো পেলই। টাকা আগেই আইসিবির কাছে আছে, তারা মার্কেটে আসে নাই সুদের ব্যাপারটা নির্ধারণ হওয়ার জন্য। তো আমি ২টা বিষয়ে কথা বলব। সেটা হচ্ছে আপনি কখন বুঝবেন আইসিবির টাকা মার্কেটে এসেছে। আর একটা বিষয় হচ্ছে সরকার এরকম নীতি সহায়তা দিলে আমাদের পার্শ্ববর্তী দেশের কী অবস্থা, মানে সরকারের নীতি সহায়তা পাওয়ার পরে। এই যে আইসিবিকে ৩,০০০ কোটি টাকা দিল, সরকার এটাকে নীতি সহায়তা বলে। আমি এটুকু বলবো, এবং আইসিবির টাকার মার্কেটে আসলে আপনার করণীয় কী, এই ৩টে বিষয়ে কথা বলতে চাচ্ছি। প্রথমে নীতি সহায়তা দিলে যেমন ইন্ডিয়ান মার্কেটে ইন্ডেক্স এই মুহূর্তে ৮০,০০০-এর কাছাকাছি, ৮০,০০০ সম্ভবত উপরে। পাকিস্তান মার্কেট ১,০০,০০০-এর উপরে ইন্ডেক্স, এটা তো আমরা সবাই জানি। তারাও যখন খুব ক্রাইসিসে ছিল, তাদের সরকার কিন্তু তাদেরকে নীতি সহায়তা দিয়েছিল। সেটার ইম্প্যাক্ট তাদের মার্কেটে পড়ছে, এবং মানে রেকর্ডের পর রেকর্ড। পাকিস্তান এবং ইন্ডিয়ার মার্কেট, শ্রীলঙ্কার মার্কেট অনেক ভালো। মানে আমাদের মার্কেট ছাড়া আমাদের এই সাবকন্টিনেন্ট, মানে এশিয়ার এই অঞ্চলের কারো মার্কেট খারাপ না, শুধু আমাদের মার্কেটটাই খারাপ। আমাদের এখানে যারা মার্কেট মেকার তারা অনেক নীতি নৈতিকতার লোক, যার কারণে আমাদের মার্কেটের এই করুণ দশা। তো যাই হোক, এই নীতি সহায়তার কারণে আমি আশা করি আমাদের এই মার্কেট ৫,১০০ তো এখন ইন্ডেক্স, বা ২০০, যাই হোক, এখান থেকে ভালো একটা মুভমেন্টে যাবে, খুবই ভালো একটা মুভমেন্টে যাবে বলে আমি আশা করি। কারণ আইসিবির টাকা পাওয়ার সাথে সাথে, টাকা মার্কেটে আসার সাথে সাথে ইন্ডেক্স আপ হবে। ইন্ডেক্স আপ হওয়ার সাথে সাথে সমস্ত শেয়ারের প্রাইজে বাড়বে, কারণ ইন্ডেক্সের সাথে রিফ্লেকশন সমস্ত শেয়ার হয়, সেটা এই ক্যাটাগরি হোক আর জেড ক্যাটাগরি হোক। তো সুতরাং আপনারা ভালো একটা দিনের প্রত্যাশা করতেই পারেন। এখন আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আইসিবির টাকা মার্কেটে এসেছে, এটা আপনি কখন বুঝবেন, মানে মার্কেটে ইন করেছে। আজকেও কিন্তু ৫০০ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে, আইসিবির টাকা কিন্তু আসে নাই। আজকে আপনার টপে যে শেয়ারগুলো দেখতেছেন, প্রায় সমস্ত শেয়ারের পিইটা মাইনাস। মানে কোনো শেয়ারের আপনি যদি কোনো কিছু নাই বুঝেন, আপনি যদি শুধু জাস্ট পিইটাও খেয়াল করেন, তাও এনাফ। আপনার মানে কিছুই বোঝার দরকার নাই। যেমন এনওএফসি, ইপিএস, শেয়ারের প্রাইস, ডিভিডেন্ড, হ্যাঁ, ফান্ডামেন্টাল, সমস্ত কিছু, টোটাল শেয়ার সংখ্যা, এই সমস্ত কিছু যদি আপনি না বুঝেন, আপনি যদি জাস্ট পিইটা বুঝেন, তাও কিন্তু আপনি মার্কেটে একটা শেয়ার সম্পর্কে আপনি কিছু জানেন। তো আজকে টপে যে শেয়ারগুলো, গতকালকে টপে যে শেয়ারগুলো ছিল, বৃহস্পতিবার থেকে আজকের দিন পর্যন্ত টপে যত শেয়ার ছিল, বেশিরভাগ শেয়ারের পিইটা মাইনাস, এবং হয় মাইনাস, তা না হলে 40, 50, 60 এরকম। তার মানে এই শেয়ারগুলো অনেক দুর্বল মানের শেয়ার। এই শেয়ারগুলোতে আইসিবি ইনভেস্টমেন্টে যাবে না। কেন যাবে না? আইসিবি এই যে বাংলাদেশ ব্যাংকের সাথে এত মার্কেটিং করলো 4% সুদের জন্য, এটা কেন করলো জানেন? এই জিনিসটা করছে এই কারণে, 10% সুদে যদি সে আসে, ব্যাংক তো তাতে সে তো টাকাটা ব্যাংক থেকে নিচ্ছে, তো 10% সুদে যদি সে টাকাটা নিত, আমাদের এখানে যে ব্যাংকগুলো আছে পুঁজিবাজারে লিস্টেড, অথবা ভালো ভালো যে তারা ভালো ভালো ডিভিডেন্ড দেয়, যে লিস্টেড কোম্পানিগুলো আছে, আইসিবি 10% সুদে টাকা নিয়ে খুব বেশি সুবিধা করতে পারতো না এখানে। এখন 4% সুদে যেহেতু সে টাকাটা তার পাইছে, এখন সে যে কাজটা করবে, সে এখন অনায়াসে ভালো ভালো ব্যাংক, ভালো ভালো ফান্ডামেন্টাল, যাদের ফান্ডামেন্টাল বলতে ডিভিডেন্ড যাদের ভালো, শেয়ারের প্রাইজের সাথে ডিভিডেন্ড, ওই টাইপের শেয়ারে আইসিবি ইনভেস্টমেন্ট করবে। আর ফান্ডামেন্টাল ব্যাপার আরেকটা বিষয় বলে আপনাদের ভুল ধারণা, গতকালকে আমাকে একজন ফোন দিয়েছিলেন ইসলামী ব্যাংকের বিষয়ে। ইসলামী ব্যাংক ভালো শেয়ার, ব্র্যাক ব্যাংকের বিষয়ে বলছিলেন, ব্র্যাক ব্যাংকও ভালো শেয়ার, কিন্তু এই মুহূর্তে ডিভিডেন্ডের সাথে, অবশ্যই ফান্ডামেন্টাল শেয়ার, কিন্তু ডিভিডেন্ডের সাথে শেয়ারের প্রাইস বেশি। তো যতই মানে ফান্ডামেন্টাল হলেই যে শেয়ার কিনতে হবে এমন না, যুক্তিসঙ্গত প্রাইস হতে হবে, তা না হলে ওই শেয়ারে ঢুকে যাবে না। যাই হোক, আইসিবি এখন ব্যাংকের শেয়ারগুলোতে আসতে পারে। ব্যাংকের শেয়ার কিন্তু মুভমেন্ট হয় না, কিন্তু তার কিন্তু লেনদেন কিন্তু ভালো হচ্ছে। কিন্তু গত 3-4 দিন থেকে ব্যাংকের শেয়ারের লেনদেন ভালো হচ্ছে। সুতরাং আইসিবি 4% সুদের টাকাটা নিয়ে যদি জাস্ট ব্যাংকের শেয়ারও কিনে রাখে, এবং ভালো ভালো কয়েকটা শেয়ার যদি কিনে রাখে, সে অটোমেটিক এইখান থেকে যে পরিমাণ টাকা সে আর্ন করবে শুধু ডিভিডেন্ড থেকে,
সেটা সে সরকারের সুদ দিয়েও বাকি টাকা দিয়ে সে মার্কেটকে আরও বেশি সাপোর্ট দিতে পারবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই তাতে। আর খারাপ শেয়ারগুলো গত 4-5 দিন থেকে মানে এলোমেলো বি ক্যাটাগরি জেড ক্যাটাগরি শেয়ারগুলো কেন বাড়ানো হয়েছে জানেন? এটা বাড়ানোর অন্যতম কারণ হচ্ছে এটার সাথে স্মার্ট মানি আছে, কারসাজিকারকরা আছে। তারা শেয়ারগুলো একটু আফ করে রাখতেছে যাতে আইসিবি যদি এই শেয়ারগুলোতে এন্ট্রি নিতে যায় যাতে বেশি দামে কিনতে হয়। এটাই হচ্ছে মূল কারণ, অন্য কোনো কারণ না কিন্তু। মানে আপনি গত 3 দিনের 4 দিনের মার্কেট দেখলে এটা বুঝতে পারবেন। আর আপনি যখন দেখবেন যে ফান্ডামেন্টাল শেয়ারগুলোর প্রাইস আপ হচ্ছে, লেনদেনের পরিমাণ 700 কোটি টাকার উপরে চলে গেছে, 600-700 কোটি টাকার উপরে চলে গেছে, আপনারা তখন বুঝবেন যে আইসিবির টাকা মার্কেটে ইন করছে। আইসিবি কিন্তু ট্রেড করবে, আইসিবি যে ট্রেড করবে না তা না, সে ট্রেডও করবে, কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে মার্কেটের ইন্ডেক্স বাড়ানো এবং মার্কেটকে সাপোর্ট দেওয়া। সে কিন্তু সব টাকা ট্রেড করবে না, সে বেশিরভাগ টাকাই ইনভেস্টমেন্টে যাবে। মানে ভালো ভালো শেয়ারে দীর্ঘদিন সে ইনভেস্টমেন্ট করে রাখবে। এখন যে পরিমাণ শেয়ারের প্রাইস যেই জায়গায় আছে এই মুহূর্তে, সে তো 3,000 কোটি টাকা পেলো। এই 3,000 কোটি টাকা আজ থেকে 1 বছর আগে শেয়ারের যে প্রাইস ছিল তাতে 10,000 কোটি টাকার সমান, এখনকার 3,000 কোটি টাকা। আর আইসিবিতে শেয়ার কালেকশন করো না এতদিন, এটাও তো বলা যায় না, কালেকশন তো তারা করতেও পারে। তো সুতরাং সব কিছু মিলিয়ে আইসিবির টাকা মার্কেটে ইন করছে, এটা আপনি বুঝবেন। আপনি মার্কেটের মানি ফ্লো দেখলে বুঝতে পারবেন। মানে ভালো শেয়ারের প্রাইস বাড়বে প্লাস লেনদেনের পরিমাণ বাড়বে, এই দুটো যখনই দেখবেন তাহলে বুঝবেন যে মার্কেটে আইসিবির টাকাটা ইন করছে। এটা সাদা চোখে বুঝতে পারবেন। এখন আমার আর আপনার কী করণীয়? আইসিবির এই টাকা আশা করা আমার আর আপনার করণীয় হচ্ছে যে শেয়ারগুলোর প্রাইস বাড়তেছে এখন গত 4-5 দিন থেকে, এদের থেকে সম্ভব হলে 100 হাত দূরে থাকা উচিত। আর যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই সেটার জন্য আপনাকে সামনের দিনগুলা হয়তো খারাপ কোনো বিষয় আপনার জন্য অপেক্ষা করতেছে। ভালো ভালো মৌলভিত্তির যে শেয়ারগুলো, ওই শেয়ারগুলোতে এন্ট্রি নিয়ে চুপচাপ বসে থাকা উচিত। যাদের ডিভিডেন্ড দিচ্ছে 10% ক্যাশ ডিভিডেন্ড, আর শেয়ারের ধারাবাহিকভাবে, অবশ্যই হঠাৎ করে 10% ক্যাশ ডিভিডেন্ড না, ধারাবাহিকভাবে 10% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, শেয়ারের প্রাইস 8 টাকা 9 টাকা, এই ধরনের শেয়ার এন্ট্রি নিতে হবে। এটা একটা বিষয়। হ্যাঁ, লো ফেডাফের শেয়ারের, যেমন লো ফেডাফের শেয়ারগুলো যেগুলো, যেমন আপনার কিছু শেয়ার আছে যে মানে 5 কোটি 10 কোটির 15 কোটি 20 কোটি টোটাল শেয়ার সংখ্যা, তারাও 10% শেয়ার ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে। তাদের শেয়ারের প্রাইস হয়তো একটু বেশি থাকতে পারে, সেটা তো আর 9 টাকা থাকবে না, যেহেতু লো ফেডাফ। তার হয়তো শেয়ারের প্রাইস 25 টাকা 30 টাকা থাকবে। সেটা দেখে শুনে, গ্রাফস দেখে, পরিস্থিতি দেখে, স্মার্ট মানির প্রভাব দেখে ওই শেয়ারগুলোতে এন্ট্রি নেওয়া যায়। তো এই শেয়ারগুলোতেই আপনারা থাকবেন, কারণ দিন শেষে এই শেয়ারগুলো আপনাকে সেভ রাখবে। আমি শুধু লাস্ট একটুকু বলবো, যে শেয়ারগুলো বৃহস্পতিবার থেকে আজকের দিন পর্যন্ত বাড়লো, বেশিরভাগ শেয়ারের ফি এটা মাইনাস, এটা আমি আগে বলছিলাম। এটা না শুধু, তারা এই শেয়ারগুলোতে 1 বছর আগে যারা ইনভেস্টমেন্ট করছে তাদের 50 থেকে 60% কী বলে টাকা নাই হয়ে গেছে। কিন্তু যারা ব্যাংকে শেয়ারে ছিল, যারা পদ্মা মেঘনা যমুনা অয়েলে ছিল, যারা ভালো ভালো অন্যান্য সেক্টরে ছিল, ভালো ভালো শেয়ারে ছিল, ডিভিডেন্ড ভালো দিছিল, কিন্তু শেয়ারের প্রাইস পড়ে গেছে, তারা লস করলেও হয়তো খুব কম করছে। আবার ডিভিডেন্ড দিয়ে তারা সমান সমান আছে, তারা খুব বেশি লস করে নাই, তারা সমান সমান আছে। যদি হয় কেউ লাভ করছে, আর না হয় যদি না বুঝেও কিনে থাকে শেয়ার, তাও সে সমান সমান আছে। কিন্তু এই গত 4-5 দিনে যে শেয়ারগুলোর প্রাইস বাড়লো, এগুলোতে 1 বছর 2 বছর আগে যারা এন্ট্রি নিয়েছে তারা অনেক লুজার। দিন শেষে ভালো শেয়ারের সাথে থাকবেন। আর অবশ্যই আগামী দিনে, মানে এই শীতের পর তো বসন্ত, হ্যাঁ শীতের পরে তো বসন্ত আছে বাসে। তো আমি মনে করি মানে আমাদের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য সামনের দিনগুলা অন্তত 5 থেকে 6 মাস বসন্তকাল বিরাজ করবে আমাদের এই মার্কেটে। এই বসন্তকালটাকেই সুন্দরভাবে কাজে লাগাতে হবে। ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকলো, আপনারা যোগাযোগ করবেন প্রয়োজন মনে করলে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।